তো ওয়েলকাম স্টুডেন্ট টু মাই নিউ ভিডিও। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তোমাদের এইচএস অর্থাৎ ক্লাস 12-এর এবিটিএ ফিজিক্সের 105 নম্বর পেজ অর্থাৎ সায়েন্স 105 নম্বর ফিজিক্স এই পেজের সম্পূর্ণ আলোচনা করব। তো এটা তোমাদের হাওড়া ডিস্ট্রিক্টসের সেট, অর্থাৎ তোমাদের 9 নম্বর হাওড়া ডিস্ট্রিক্টসের সেট। এবং এই সেটটা খুবই সহজ সেট এবং এতে খুব কম অঙ্ক আছে এবং এই সেটটাতে বেশি থিওরি টাইপের কোশ্চেন আছে। তো যারা যারা আমার চ্যানেলে প্রথম আসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আপকামিং ভিডিওর জন্য। তোমাদের ক্লাস 12-এর দারুণ দারুণ ভিডিও আসতে চলেছে, লাইভ আসতে চলেছে, প্রত্যেকটা সেটের যেগুলো পরীক্ষাতে পড়বে সেই এমসিকিউগুলো আসতে চলেছে এরপরের ভিডিওর মধ্যে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। এছাড়া যারা এবিটি এর প্রিভিয়াস সলিউশন অর্থাৎ ফিজিক্সের প্রিভিয়াস সলিউশনগুলো যারা দেখে আসোনি তারা দেখো, ওপরে একটা লিঙ্ক আসছে, সেখানে গিয়ে তোমরা 2025 এইচএস প্লেলিস্ট করে দেওয়া আছে, সেই প্লেলিস্টের সম্পূর্ণ ভিডিওগুলো তোমরা দেখতে পারো। এছাড়া তোমরা প্লেলিস্টে গিয়ে চেক আউট করে সমস্ত ভিডিও দেখতে পারো। তো এখানে 9, 10, 11, 12 তোমাদের ফিজিক্স রিলেটেড সমস্ত ভিডিও, সমস্ত কনসেপ্ট, সমস্ত টিক্স আলোচনা করা হয়ে থাকে। তো চ্যানেলটিকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর একটা কথা, যে সেটের পুরো যদি সমাধান করাতে চায় আমাদের লাইভের মধ্য দিয়ে, তো অনেক টাইম লাগবে, 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। তো তোমাদের সময়টা কমানোর জন্য আমি আমাদের হ্যান্ড রিটেন নোট করে দিয়েছি, সেই নোট আমি তোমাদের দেখাবো, বুঝিয়ে দিয়ে চলে যাবো। অর্থাৎ 30 থেকে 35 মিনিটের মধ্যে তোমরা সম্পূর্ণ সমাধান পেয়ে যাবে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। প্রথম কোশ্চেন বলেছে 1 কুলম আধানে ইলেকট্রনের সংখ্যা কত। তোর আধানের কোয়ান্টাইজেশন থেকে কোশ্চেনটা দিয়েছে। তো আধানটা কিভাবে আমরা সমাধান করব। তো আমরা কোয়ান্টাইজেশনের যে ফর্মুলা, সেই কোয়ান্টাইজেশনের ফর্মুলা আমরা কি জানি, কিউ ইকুয়াল টু এনই। কোয়ান্টাইজেশন ফর্মুলা কিউ ইকুয়াল টু কত জানি আমরা এনই, এবং এখান থেকে আমরা এন ইকুয়াল টু কিউ বাই ই, এবং এখান থেকে যে এন এর মান ইলেকট্রন, কিউ মানে হচ্ছে 1 কুলম আধান এবং ইলেকট্রনের একটা ইলেকট্রন আধান হচ্ছে 1.6 × 10⁻⁻19। তো টোটাল এখান থেকে যে ভ্যালুটা আমরা পেয়ে গেলাম, অর্থাৎ 6.25 × 10⁻18 সংখ্যক কি থাকবে, ইলেকট্রন থাকবে। বোঝা গেছে? তাহলে 1 কুলম আধানে কতগুলো ইলেকট্রন থাকবে, তো 1 কুলম আধানে 6.25 × 10⁻18, অর্থাৎ অপশান বি তোমরা দেখতে পারো এখানে 6.25 × 10⁻18 এতটি ইলেকট্রন থাকবে। এর প্রশ্নটা কি বলছে, একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব পাত দুটির মধ্যবর্তী দূরত্বের এন ঘাতের সমানুপাতিক। তো এখানে এন এর মান আমাদের কাছে জানতে চেয়েছে। তো দেখো, সমান্তরাল পাত ধারকের যে ধারকত্ব তার ফর্মুলা কি হয়, সি ইকুয়াল টু কে এপসাইলন 0 এ আপন ডি হয়। এটা আমরা ফর্মুলা থেকে জানি, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিচ্ছি। কোশ্চেনে কি বল দিয়েছে, ধারকত্বটা সি ভ্যারিসেস ডি টু দি পাওয়ার এন, এটা কোশ্চেনে বলে দিয়েছে, মাথায় ঢুকেছে? তো 1 নম্বর এবং 2 নম্বর যদি সমীকরণ তুলনা করি আমরা, এছাড়া 1 নম্বর থেকে আমরা কি পাচ্ছি, 1 নম্বর থেকে পাই, দেখো সমস্ত কিছু ধ্রুবক, তার মানে 1 নম্বর থেকে আমরা পাই সি ভ্যারিসেস 1/d বা সি ভ্যারিসেস ডি টু দি পাওয়ার -1। বোঝা গেছে? তো এটাকে যদি আমরা এখন 3 নম্বর সমীকরণ দিই, তো দেখো 2 নম্বর সমীকরণ আর 3 নম্বর সমীকরণ আমরা তুলনা করে কি পাচ্ছি, এন এর মান কত পাচ্ছি, -1। তাহলে এখান থেকে সঠিক অ্যান্সার কত হয়ে যাবে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। দ্য -1 হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট যে তার পরবর্তী কোশ্চেন কি বলছে, তিনেরটা বলছে আর রোধের একটি পরিবাহী তারকে টেনে দৈর্ঘ্যে দ্বিগুণ করা হয়েছে, তারপর তারটিকে অর্ধেক করে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়েছে। তো সমবায়টির তুল্য রোধ কত হবে। তো এটা আমি পুরো অঙ্কটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি, এটা এমসিকিউ দিয়েছে, একটু ভালো করে বুঝে নাও। টেনে দ্বিগুণ করা হয়েছে, তো দেখো এটা কোশ্চেনটা করতে গেলে যদি টেনে এখানে তার একটা আছে, এই তারটা এতটা ছিল, এই তারটাকে এখন টেনে কত গুণ করেছে, তারটিকে টেনে সরু হয়ে গেছে এবং তারটিকে টেনে দ্বিগুণ করা হয়েছে। দেখো দ্বিগুণ হলে এল যেমন চেঞ্জ হবে, তার সাথে যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটাও চেঞ্জ হবে, কিন্তু এর যে আয়তন এবং এখন যে আয়তন, এই আয়তনটা সেম থাকবে। তাহলে আমরা লিখে দিই যে পূর্বের আয়তন ইকুয়াল টু পরের আয়তন। পূর্বের আয়তন কি ছিল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। আর এখন আয়তন কত হবে, তারটা টেনে কত করে দিয়েছে, দ্বিগুণ মানে 2l, আর আমরা ক্ষেত্রফলটা জানি না, সেই জন্য এ ড্যাশ নাম দিলাম। তাহলে এ ড্যাশটা কত হবে, এ ড্যাশটা আগের অর্ধেক হয়ে যাবে। তার মানে দুটো কন্ডিশন পেলাম, এখন এল ড্যাশটা হচ্ছে দ্বিগুণ এবং হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা হচ্ছে অর্ধেক। এবং পূর্বে রোধ কত ছিল, পূর্বে রোধ তোমাদের কোশ্চেনে বলে দিয়েছে, দেখো আর পূর্বে কত রোধ ছিল, পূর্বে রোধ বলে দিয়েছে আর। তার মানে পূর্বের যে রোধটা বলে দিয়েছে, এই রোধের মানটা আমরা রো ইন্টু এল বাই এ দিয়ে লিখলাম। এখন রোধ কত হবে, আর ড্যাশ রো ইন্টু এল এর মানটা 2l এবং এর মানটা a/2 হয়েছে, এবং এখান থেকে যে ভ্যালুটা পাচ্ছি আর ড্যাশ ইকুয়াল টু 4 আর, অর্থাৎ এখন রোধটা হচ্ছে 4 গুণ হয়ে গেছে। কত গুণ হয়ে গেছে, এখন রোধটা হচ্ছে 4 গুণ হয়ে গেছে। তো এইবার বলছে এই তারটিকে অর্ধেক করে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়েছে।
এখন এই যে তারটা আছে এখন আর রোধ হচ্ছে 4R এবং এখানে অর্ধেক করলে রেজিস্ট্যান্সগুলো হবে 2R এবং এই দুটো তারকে আবার সমান্তরালে যুক্ত করলে তার তুল্য রোধ হবে এটা 2R সমান্তরাল 2R। অর্থাৎ এখন হচ্ছে যে রেজিস্ট্যান্সটা তুল্য রোধটা কত হবে আরই থাকবে। মাথায় ঢুকেছে? এতটা কোশ্চেন, এটা একটু ভালো করে বুঝতে হবে তার উত্তর, বোঝা গেছে? শুধু এমসিকিউ করে দিলে হবে না। তার মানে লাস্ট অব্দি তুল্য রোধ কত থাকবে? আরই থাকবে। মাথায় ঢুকেছে? আচ্ছা নেক্সট 4-এর প্রশ্নটা, চৌম্বক ক্ষেত্রের মাত্রা। এই প্রশ্নটা বারবার করানো হয়েছে। চৌম্বক ক্ষেত্রের মাত্রা আমরা F=BIL ফর্মুলা থেকে পাবো। তো F=BIL ফর্মুলা যদি এখানে প্রয়োগ করি, পি এর মাত্রা আমাদেরকে বের করতে হবে F/IL। এফ হচ্ছে বল, এর মাত্রা mL/2, আর আই এর মাত্রা এখানে সি দিয়ে প্রকাশ করেছি, তো আইটাকের মাত্রা সি আর এল এর মাত্রা হচ্ছে এল। বোঝা গেছে? এটা থার্ড ব্র্যাকেট দিয়ে তোমরা ঘেরবে, থার্ড ব্র্যাকেট দিয়ে ঘেরে কাটাকাটি করে দেবে। তো লাস্ট অব্দি যেটা অ্যান্সার বেরোচ্ছে m⁻², c⁻1। বোঝা গেছে? যেখানে সি আমি তড়িৎ প্রবাহ লিখে দিয়েছি। এ হচ্ছে তোমাদের অ্যান্সার। তাহলে এখানে আমাদের কোন অ্যান্সারটা সঠিক হয়ে গেল? m⁻², c⁻1। তার মানে এখানে আমাদের অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। কোনটা? অর্থাৎ অপশান বি রাইট অ্যান্সার। নেক্সট দেখো 5-এরটা। 5-এর প্রশ্নটা কি বলছে? 10 পাকের একটি বৃত্তাকার পরিবাহী কুণ্ডলীর ব্যাস বলে দেওয়া আছে। এর মধ্য দিয়ে 10 মিলি অ্যাম্পিয়ার প্রবাহ গেলে কুণ্ডলীটির চৌম্বক ভ্রামক। তো চৌম্বক ভ্রামকের ফর্মুলা m=IA এবং যত পাক বলবে সেই পাক সংখ্যা দিয়ে আমাদের গুণ করতে হবে। তো সেটা এখানে ক্যালকুলেশন করে দেওয়া আছে, যাতে কম সময়ে তোমাদেরকে আমি অ্যান্সারগুলো বলে চলে যেতে পারি, সেজন্য আমি হ্যান্ড রিটেন নোট এখানে লিখে দিয়েছি। তারপর ব্যাস বলে দিয়েছে 2R, আমি ধরে নিচ্ছি 10 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধটা কত হবে? ব্যাসার্ধটা হবে R=5 সেন্টিমিটার বা 5 × 10⁻² মিটার। তো আর চৌম্বক ভ্রামক ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করা হয় I × A, এক পাকের জন্য। ক পাকের জন্য? এক পাকের জন্য। এবং এখানে কটা পাক বলেছে? অর্থাৎ 10 পাকের মধ্য দিয়ে মোট চৌম্বক ভ্রামক =NIA। এন এর মান 10 পাক, আই এর মান হচ্ছে 10 মিলি অ্যাম্পিয়ার, 10 × 10⁻³ এবং এরিয়া হচ্ছে πr², পাই × 5 × 10⁻² তার হোল স্কোয়ার। তো এখান থেকে বসিয়ে যে ভ্যালুটা আমরা পেয়েছি 7.85 × 10⁻⁴। তাহলে কোন অ্যান্সারটার সাথে সঠিক হয়ে যাচ্ছে? 7.85 × 10⁻⁴ অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। তো অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। বোঝা গেছে? অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা নেক্সট তার পরবর্তী কোশ্চেন কি বলেছে? তার পরবর্তী কোশ্চেন 6-এরটা বলে দিয়েছে 10 ওহম রোধ বিশিষ্ট একটি কুণ্ডলীর সাথে চৌম্বক প্রবাহের সমীকরণ বলে দিয়েছে। এত সময় 0.2 সেকেন্ডে বর্তনীতে আবিষ্ট তড়িৎ প্রবাহের মান কত হবে? তো ফ্যারাডের ফর্মুলা আমরা যদি এখানে ইউজ করি, phi = 5t² - 4t + 1 এত ওয়েবার। অর্থাৎ ই এর মান কত হবে? E = -dφ/dt। তো -d/dt এখানে ডেরিভেটিভ যদি করি আমরা লাস্ট অব্দি ই এর মানটা পাচ্ছি -10t + 4। কারেন্টের মান বের করতে বলেছে আমাদেরকে, তো আমরা এখানে ই এর মানটা আইআর দিয়ে প্রকাশ করে নিলাম। ই এর মানটা আমরা কী দিয়ে প্রকাশ করলাম? আইআর দিয়ে প্রকাশ করলাম। তাহলে এখান থেকে আই কত পাবো? আমরা আই পেয়ে যাব এখান দিয়ে রেজিস্ট্যান্স দিয়ে আমাদেরকে ভাগ করে দিলাম। তো টি এর মানটা কত সেকেন্ড বলেছে? এত সেকেন্ড, 0.2 সেকেন্ডে, এবং আর এর মান 10 ওহম বসিয়ে আমরা কারেন্টের মান পেয়ে গেলাম 0.2 অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? এখান থেকে সঠিক অ্যান্সার হবে 0.2 অ্যাম্পিয়ার। অর্থাৎ অপশান বি এরটা আমাদের সঠিক অ্যান্সার। আচ্ছা তারপরে 7-এর কোশ্চেনটা কি বলছে? এটি এলসিআর এর শ্রেণী অনুনাদ বর্তনীতে ভোল্টেজ এবং প্রবাহের দশা পার্থক্য কত? তো শ্রেণী অনুনাদে তোমরা দশা পার্থক্য সবাই জানো, 0। এই কোশ্চেনটা বারবার অনেকবার রিপিটেশন হয়েছে। আচ্ছা তারপরে কোশ্চেন 8-এরটা, শূন্যস্থানে কোনো প্রোগ্রামী তড়িৎচুম্বকীয় তরঙ্গের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রের বিস্তারের অনুপাত, অর্থাৎ E0 আপন হচ্ছে B0। তো এর মানটা আমরা সি, আবার সি এর মানটা নিই 1/√μ0 × ε0। তাহলে কোন অ্যান্সারটা সঠিক হবে? μ0 × ε0, অপশান বি। অর্থাৎ এখানে μ0 অপশান বি, এখানে π0 হবে না, এটা হচ্ছে μ0 হবে, μ0 আপন ε0। তাহলে আমাদের সঠিক অ্যান্সার পেয়ে যাচ্ছে আমরা অপশান বি। আচ্ছা 9-এর দাগের কোশ্চেন, সমতল দর্পণের রৈখিক বিবর্ধনের প্রতিবিম্বের দূরত্ব বা বস্তুর দূরত্বের অনুপাত কত 1 হয়? কারণ আয়নাতে বা সমতল দর্পণে প্রতিবিম্বের যা দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্য দুটো সেমই হয় বা দুজনের দূরত্ব সেমই হয়। আচ্ছা 10-এর কোশ্চেনটা কি বলছে? কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক সমবর্তন কোণের মধ্যে সম্পর্ক কি? তো আমরা জানি μ = tan θp। তো এখানে থিটার জায়গায় আই দিয়েছে আপাতন কোণ, তাহলে এটা হবে tan I/p। তাহলে কোন অপশানটা সঠিক হয়ে যাবে? আমাদের অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। মানে কোন অ্যান্সারটা সঠিক হবে? অপশান সি, μ = tan IP।
মাথায় ঢুকেছে? আচ্ছা নেক্সট হচ্ছে 11 কোশ্চেনটা মিউ কম্পাঙ্ক বিশিষ্ট ফোটনের ভরবেগ জানতে চেয়েছে। তো ফোটনের ভরবেগ কত হবে 11 অঙ্কটা? তো আমরা কি জানি ল্যামডা ইকুয়াল টু এইচ আপন পি। তো ভরবেগ পি ইকুয়াল টু হয়ে যাবে এইচ আপন ল্যামডা। আবার আমরা জানি সি ইকুয়াল টু মিউ ইন্টু ল্যামডা, তাহলে ল্যামডা ইকুয়াল টু সি আপন মিউ। তো এখানে যদি ভ্যালুটা বসিয়ে দিই ল্যামডার ভ্যালুটা, তাহলে এখান থেকে কত হবে, নিউটা ওপরে চলে যাবে, তোমার এইচ নিউ আপন সি। তাহলে কোন অ্যান্সারটা সঠিক হয়ে যাবে? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা তারপরের কোশ্চেনটা 12টা, একটি তেজস্ক্রিয় মৌলের গড় আয়ু বলে দিয়েছে 13 দিন। তারপরে বলছে কোনো তেজস্ক্রিয় নমুনায় ওই মৌলের 1 গ্রাম আছে, তাহলে প্রাথমিক কত ছিল 1 গ্রাম, এবং কত সময় পর ওর নমুনা 0.5 গ্রাম থাকবে, এখন হচ্ছে 0.5 গ্রাম। ভালো করে দেখো 1 গ্রামের অর্ধেক 0.5 গ্রাম, তার মানে অর্ধেকে পরিণত হয়ে যাবে। কিসে পরিণত হবে? অর্ধেকে পরিণত হবে। তাহলে অর্ধেকে পরিণত হওয়ার জন্য আমরা অর্ধায়ু বের করতে হবে, তার মানে আমাদেরকে অ্যাকচুয়ালি এটা কি বের করতে দিতে বলছে? অর্ধায়ু। তো অর্ধায়ুর ফর্মুলা আছে টি হাফ ইকুয়াল টু 0.693 ইন্টু টি এভারেজ। টি এ মানে হচ্ছে গড় দিন, টি এ ইকুয়াল টু এটা হচ্ছে গড় দিন বা গড় আয়ু। কি আয়ু? এটা হচ্ছে গড় আয়ু। বোঝা গেছে? তো আমরা যদি এখানে ভ্যালু বসাই 0.693, গড় আয়ু কত আছে 13 দিন, তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি এখান থেকে প্রায় যেটা পেয়ে যাবে তোমরা 9 দিন পেয়ে যাবে। কত দিন অ্যান্সার পেয়ে যাবে? 9 দিন। বোঝা গেছে? কারো যদি হ্যান্ড রিটেনে অ্যান্সার চাই তো হ্যান্ড রিটেনেও আমি অ্যান্সার এখানে করে দিয়েছি, দেখো 9 দিন তোমরা দেখতে পেয়ে যাবে, অ্যান্সার ইকুয়াল টু 9 দিন। পারলে স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন আমাদের কি বলছে? নেক্সট প্রশ্ন বলছে ন্যান গেটের প্রতীক। তো এখানে প্রতীকগুলো একটু আনকমন টাইপের। তো ন্যান গেটের প্রতীক যেটা অ্যাকচুয়াল হয় আমি এখানে এঁকে দিচ্ছি অ্যান্ড প্লাস নট হয় ন্যান গেট। তো এখান দিয়ে এটা হয়ে যাবে, এখান দিয়ে এটা হচ্ছে তোমাদের একটা ডট থাকবে। তো এটা হচ্ছে ন্যান গেট। অ্যাকচুয়ালি ছবির হিসাবে দেখতে গেলে আমাদের এটাই হয়ে যাবে, অপশান এ এরটা রাইট অ্যান্সার। বোঝা গেছে? অপশান এ এরটা, কিন্তু এইটা একটু এরকম বাঁকা হবে, এরকম হয়। বোঝা গেছে? আচ্ছা নেক্সট হচ্ছে 14টা, যে পক্ষে বাহক তরঙ্গের বিস্তার সংকেত তরঙ্গের তাৎপর্য, বাহক মানে হচ্ছে কম হয়, এরটা কার সাথে সমান হবে? সংকেত তরঙ্গের সাথে সমান হয়ে যাবে। বোঝা গেছে? সংকেত তরঙ্গ যদি হাইয়ে থাকে তাহলে বাহক তরঙ্গটাও মাঝে মাঝে হাইয়ে উঠে যাবে, বা সংকেত তরঙ্গটা যদি লো থাকে তাহলে তোমার হচ্ছে বাহক তরঙ্গটাও কি হয়ে যাবে? লো হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এটাকে কি মডুলেশন? বিস্তার মডুলেশন বলা হয়। কি মডুলেশন বলা হয়? বিস্তার মডুলেশন। আচ্ছা তারপরের যে কোশ্চেন বলেছে, দেখো এখান থেকে তার পরের প্রশ্নটা তোমাদের বলতে যে গ্রুপ এর যে কোশ্চেনগুলো অর্থাৎ সেকশন 2 পাতিবাদী কোশ্চেন দিয়েছে, এটি গ্যালভানোমিটারকে তোমরা অ্যামমিটারে কিভাবে রূপান্তর করবে। তো এর সমান্তরালে কি যোগ করতে হবে? সমান্তরালে সমান্তরালে একটি ক্ষুদ্র মানের রোধ যোগ করতে হবে। ক্ষুদ্র মানের কি যোগ করতে হবে? রোধ যোগ করতে হবে। সমান্তরালে একটি ক্ষুদ্র মানের আমরা কি যোগ করব? ক্ষুদ্র মানে একটি রোধ যোগ করব। আচ্ছা নেক্সট হচ্ছে ইএমইউ এবং অ্যাম্পিয়ারের মধ্যে সম্পর্ক দিয়ে অথবাটা আমি লিখে দিচ্ছি 1 ইএমইউ ইকুয়াল টু 10 অ্যাম্পিয়ার। 1 ইএমইউ ইকুয়াল টু 10 অ্যাম্পিয়ার। আচ্ছা বিশুদ্ধ রোধক বর্তনীর ক্ষমতা গুণক। ক্ষমতা গুণক মানে কোস ফায়ার মান জানতে চেয়েছে। দেখো বিশুদ্ধ রোধক বর্তনীতে কারেন্টও যে দশায় থাকে, ভোল্টেজও সেই দশায় থাকে, তাহলে এদের মধ্যে দশা পার্থক্যটা কত? এদের মধ্যে দশা পার্থক্য 0। তাহলে এখানে cos 0 যদি বসাই আমরা, তাহলে এখান দিয়ে এর মান হচ্ছে কত হবে? 1। তার মানে বিশুদ্ধ রোধক বর্তনীর ক্ষমতা গুণক কত হচ্ছে? ক্ষমতা গুণক হচ্ছে 1 হচ্ছে। মাথায় ঢুকেছে? ক্ষমতা গুণক 1। আচ্ছা 3-এর কোশ্চেনটা, একটি সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত হবে? এটা ইনফিনিটি হবে। কি হবে? ইনফিনিটি, বা এটাকে বলে অসীম। এটাকে কি বলা হয়? ইনফিনিটি বা অসীম বলা হয়। মাথায় ঢুকেছে? ইনফিনিটি বা অসীম বলা হয়। আচ্ছা নেক্সট কোশ্চেন বলছে এক ব্যক্তি +2D ক্ষমতার চশমা ব্যবহার করেন। +2D ক্ষমতার চশমা, তো মানে প্লাস ক্ষমতা মানে এটা তোমাদের উত্তল লেন্স। এটা কি লেন্স? উত্তল লেন্স। এবার ভালো করে বলো, উত্তল লেন্স আমরা কখন দেখবো? কাছের জিনিসকে দেখার জন্য। তার মানে লোকটা দূরের জিনিস দেখতে পায় কিন্তু কাছের জিনিস দেখতে পায় না। তার মানে লোকটার কি ত্রুটি? লোকটির ত্রুটি হচ্ছে তোমার দূরদৃষ্টি ত্রুটি। কি দৃষ্টি? দূরদৃষ্টির ত্রুটি। মানে কাছে দূরের জিনিস দেখতে পাবে কিন্তু কাছের জিনিস দেখতে পাবে না। নেক্সট 4-এরটা, পরম শূন্য সাথে অর্ধপরিবাহীর পরিবাহিতাঙ্ক কত হবে? অর্ধপরিবাহীর পরিবাহিতাঙ্ক 0 হবে। এই কারণেই 0 হবে, কারণ এটা কার মতো আচরণ করে? অন্তরকের মতো আচরণ করে। অন্তরকের মতো আচরণ করে। অন্তরকের আচরণ করার জন্য এদের পরিবাহিতাঙ্ক কত হয়? 0।
তারপরে বলছে অথবাটা পিএন সংযোগ ডায়োডে বিপরীত বায়াস ক্রমশ বৃদ্ধি করলে নিঃশেষিত অঞ্চল কী হয়? নিঃশেষিত অঞ্চল চওড়া হয় বা বৃদ্ধি পায়। নিঃশেষিত অঞ্চল কী পায়? বৃদ্ধি পায়। পাতি কোশ্চেন, তোমরা সকলেই পারবে এটা, বৃদ্ধি পায়। এরপর আমরা গ্রুপ বি এতে চলে যাব। গ্রুপ বি এর যে অঙ্কগুলো আমরা এখানে করতে হবে, প্রথম যে কোশ্চেনটা আছে 3-এর দাগের অথবাটা। তো 3-এর দাগের অথবার কোশ্চেনটা কি বলছে? 8 রোধের একটি সুষম তারকে কেটে 8 টুকরো করা হয়েছে। তাহলে 8 টুকরো করলে এখন রেজিস্ট্যান্স কত হয়ে যাবে? R/8। এবং ওই টুকরোগুলোকে যদি সমান্তরাল সময়ে যুক্ত করা হয় তাহলে তার তুল্য রোধ কত হয়ে যাবে? তাহলে আর ইকুইভ্যালেন্ট কটিভাবে 8টি টুকরোকে আবার সমান্তরালে যোগ করা হয়েছে, তাহলে R/8 আপন হচ্ছে 8, তার মানে R/64 ওহম। তাহলে কত রেজিস্ট্যান্স হবে? R/64 ওহম। বোঝা গেছে? আচ্ছা, এরপর 5-এর দাগের কোশ্চেনটা, তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের বিস্তার আছে E0 এর মান 3 ভোল্ট পার মিটার। তাহলে তরঙ্গ গতির শক্তি ঘনত্ব এনার্জি ডেন্সিটি বের করতে বলেছে আর তীব্রতা নির্ণয় করতে বলেছে। তো এই অঙ্কটা দেখো, খুব ভালো অঙ্ক, এনার্জি ডেন্সিটি এবং তীব্রতা বের করতে বলেছে। তো এক্ষেত্রে আমাদের E0-র ভ্যালুটা আমাদের দেওয়া আছে। E0-র ভ্যালু কত দেওয়া আছে? 3 ভোল্ট পার মিটার। তাহলে এক্ষেত্রে শক্তি ঘনত্বকে আমরা মিউ দিয়ে প্রকাশ করছি। শক্তি ঘনত্বের ফর্মুলা যে B0²/2μ0। শক্তি ঘনত্বের যে ফর্মুলা B0²/2μ0। তো B0-র দিকে আমরা যাব না, আমরা কি জানি? E0/B0 = C। তাহলে এখানে B0 = E0/C। তাহলে B0-কে আমরা E0/C তে যদি চেঞ্জ করি তাহলে এখানে হয়ে যাবে E0²/2μ0 × C²। তাহলে E0-র মান 3-এর স্কোয়ার, 2 × μ0-র মান 4π × 10⁻⁷ ইন্টু সি এর মান 3 × 10⁸ তার হোল স্কোয়ার। শক্তি ঘনত্বের একক জুল পার মিটার কিউ, SI ইউনিটে। তাহলে এখানে লাস্ট অব্দি যে অ্যান্সারটা পেয়ে যাচ্ছ 3.98 × 10⁻11 জুল পার মিটার কিউব, এটা হয়ে যাবে অ্যান্সার। আর যেটা জানতে ছিল তরঙ্গটির তীব্রতা বা ইন্টেন্সিটি কত হবে, তো এর ফর্মুলা যে C × μ, অর্থাৎ শক্তি ঘনত্বকে আমরা দিয়ে আলোর গতিবেগ দিয়ে গুণ করি, তাহলে এখান থেকে আমরা ইন্টেন্সিটি পেয়ে যাবো। তোরা এখান থেকে অ্যান্সার পেয়ে যাচ্ছ তোমরা 0.012 এত ওয়াট। এটা হচ্ছে ডব্লু মানে হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে? নেক্সট কোশ্চেন যেটা আমাদের বলে যাচ্ছে, তোমরা আমার গ্রুপ সি এ চলে যাও। গ্রুপ সি এর অথবার একটা কোশ্চেন, কত অথবারটা? এটা 9-এর দাগের অথবা। তো 9-এর দাগের অথবার কোশ্চেনটা কি বলেছে? এরকম দুটি মুক্ত ভিন্ন ধারকের মধ্যে আধান বন্টন শক্তি অপচয় রাশিমালা, এটা তো তোমাদের থিওরি পার্ট, তোমরা করে নেবে। এবার বলছে 2 মাইক্রোফ্যারাড ধারকত্বের একটি ধারককে 20 ভোল্ট বিভবে আহিত করা হয়েছে। আচ্ছা, একটা ধারক আছে, একে আমরা কত ভোল্ট বিভবে আহিত করেছি? 20 ভোল্ট বিভবে আহিত করা হয়েছে। এই ধারকটাকে আমরা নাম দিচ্ছি C1, এটা হচ্ছে 20 ভোল্ট। বলছে আহিত করে, তার মানে এর মধ্যে একটা আধান এসেছে, সেই আধানটাকে আমরা নাম দিচ্ছি Q1। এবং এর সাথে 3 মাইক্রোফ্যারাড একটা অনাহিত ধারক, মানে যাতে কোনো আধান নেই, প্রথমটির সাথে সমান্তরালে যুক্ত করা হয়েছে। তাহলে এটার সাথে সমান্তরালে একটা ধারক, সেটাকে C2 আমরা যুক্ত করেছি। তো এতে আধান কি করে আসবে? যখন এই ধারকটা আস্তে আস্তে চার্জ হবে, তো এখানে এই চার্জগুলো জমা হতে থাকবে পরবর্তী ক্ষেত্রে। বলছে সমবায়টির দু প্রান্তে বিভব পার্থক্য, মানে যখন তুল্য ধারকের প্রান্তে বিভব পার্থক্য কত হবে আর প্রত্যেকটি ধারকের আধান কত হবে। খুব সহজ অঙ্ক। তো আমরা প্রথম ধারককে C1 এবং দ্বিতীয় ধারককে ধরে নিয়েছি C2। প্রথমটা C1 2 মাইক্রোফ্যারাড, C2 হচ্ছে 3 মাইক্রোফ্যারাড। আর প্রথম যে ভোল্টেজটা ছিল V1 = 20 ভোল্ট। তাহলে ফার্স্ট কেস যখন আমরা ধারকটা অ্যাড করিনি, তখন আধান আমরা কত পেয়েছিলাম? টোটাল আধান Q = C1 V1। তাহলে এখানে আমরা পেয়েছিলাম 40 × 10⁻6 এত কুলম, বা তোমরা মাইক্রো কুলমেও রাখতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে আমরা কি করেছি? তারপরে একটা অনাহিত যে ধারক আছে, সেই অনাহিত ধারককে আমরা আস্তে আস্তে অ্যাড করেছি। অনাহিত ধারককে আমরা, এই যে এখানে C1 দেখো কারসারের দিকে, C1 এর সাথে C2, এই যে এটা অনাহিত ধারককে আমরা অ্যাড করেছি এবং এতে আধান নেই C2-তে। এবং যখন এই C1 চার্জ হবে, আস্তে আস্তে এখানে C2টাও চার্জ হতে থাকবে। বোঝা গেছে? দুজনের সমান্তরাল সময় যুক্ত, অতএব তুল্য ধারকত্ব যোগ করতে হয় ধারকের ক্ষেত্রে 5 মাইক্রোফ্যারাড। কত পেলাম আমরা? 5 মাইক্রোফ্যারাড। তো এবার যেটা আমার জানতে চাই, সমবায়টির দুপ্রান্তে বিভব প্রভেদ কত হবে? তো সমবায়ের দুপ্রান্তে বিভব প্রভেদ বা তোমাদের কমন পোটেনশিয়াল জানতে চেয়েছে, বা সাধারণ বিভব, তার ফর্মুলা কি হবে? Q = C × V। সিটা হচ্ছে তুল্য ধারকত্ব। তো এখান থেকে ভি কত পেয়ে যাব আমরা? যে তোমাদের জেনারেল পোটেনশিয়াল বা কমন পোটেনশিয়াল V = Q/C। কিউ মানে যে চার্জটা তোমরা পেয়েছো 40 × 10⁻6। আর এখান থেকে সি এর মানটা তুল্য ধারকত্ব থাকে 5 মাইক্রোফ্যারাড। তো মাইক্রোফ্যারাডটাকে ফ্যারাডে চেঞ্জ করলে 10⁻6 দিয়ে গুণ করতে হয়। তো কমন পোটেনশিয়াল আমরা পেয়ে গেলাম 8 ভোল্ট। এবার আমরা বের করতে যাবো প্রথমটিতে আধান থাকবে কত? Q1 = C1 × V
প্রথমটির ধারকত্ব ইন্টু কমন পোটেনশিয়াল, তাহলে এখান থেকে আমরা যে ভ্যালুটা আমরা পাচ্ছি দেখো, ভ্যালুটা তোমরা এখান থেকে কত পেয়ে যাবে, তো ভ্যালুটা পেয়ে যাবে 16 মাইক্রোকুলম, ভ্যালুটা এখান থেকে যাবে 16 মাইক্রোকুলম। আর দ্বিতীয়টাতে আধান কত থাকবে, দ্বিতীয়টাতে আধান যদি Q2 থাকে তাহলে Q2-র মানটা কত হয়ে যাবে, Q2-র মানটা তোমাদের হয়ে যাবে C2 ইন্টু ভি, তাহলে 24 মাইক্রোকুলম। বোঝা গেছে? পাতি কোশ্চেন, কনসেপ্টের কোশ্চেন, ভালো করে বুঝবে, খাতায় লিখে নাও। আচ্ছা, তার পরবর্তী কোশ্চেন, পরবর্তী সেটে আমরা যাই। অথবা একটা কোশ্চেন দিয়েছে এখানে, কত দাগের অথবা, এটা সম্ভবত 10-এর দাগের অথবা। 10-এর দাগের যে অথবার কোশ্চেনটা কি বলছে, 50 ভাগের একটি ঘন সন্নিকট তারের কুণ্ডলিতে তড়িৎ প্রবণতা 10 অ্যাম্পিয়ার, কুণ্ডলীর ব্যাসার্ধ বলতেছে কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান, তো কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র সেন্টারের মান হয় μ0I আপন হচ্ছে 2r। তো এই ফর্মুলাটা আমরা ইউজ করেছি, ইউজ করে প্রত্যেকটা ভ্যালু বসিয়ে দিয়েছি আমরা। দেখুন, অর্থাৎ কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র, পাতি একটা কোশ্চেন, ফর্মুলা জানলে হয়ে যাবে 10-এর দাগের অথবারটা, μ0 ইন্টু NI/2r। এনটা কেন এখানে পাক সংখ্যা, এনটা কি, এনটা পাক সংখ্যা, তো পাক সংখ্যা এখানে এটা বলে দিয়েছে। তো প্রত্যেকের ভ্যালু আমরা বসিয়েছি, 4π, μ0 মান 4π ইন্টু 10⁻⁷, পাক সংখ্যা 50 পাক বলে দিয়েছে, কারেন্টের মান 10 অ্যাম্পিয়ার, আর 2 এবং ব্যাসার্ধের মানটা এটা বলে দিয়েছে। তো এখান থেকে বসিয়ে আমরা যেটা ভ্যালু পাচ্ছি, 4π-কে রেখে দিয়েছি, 4π ইন্টু 10⁻⁴ ওয়েবার পার মিটার স্কোয়ার, পাতি কোশ্চেন। আচ্ছা, নেক্সট পরবর্তী কোশ্চেন, একটা ইয়ংয়ের ডাবল স্লিট এক্সপেরিমেন্ট থেকে কোশ্চেন দিয়েছে। সেই ইয়ংয়ের ডাবল স্লিট এক্সপেরিমেন্টে যে কোশ্চেনটা বলছে, দ্বিরেখাচিত্র পরীক্ষায় পটিপ্রস্থ মানে ঝালর প্রস্থ, বিটার মান বলে দিয়েছে, বিটা মানে হচ্ছে λ/d/d এর মানটা বলে দিয়েছে। নবম উজ্জ্বল পটি এবং দ্বিতীয় অন্ধকার পটির মধ্যে দূরত্ব, নাইন্থ ব্রাইট ফিঞ্চ, যে ব্রাইট ফিঞ্চের মধ্যে যে ফর্মুলা হয় n λ/d/d, আর n এর মানটা আমাদের এখানে কত বসাতে হবে, 9। আর সেকেন্ড ডার্ক ফিঞ্চ যদি আমরা ইউজ করি, এর হচ্ছে ফর্মুলা 2n-1 ইন্টু λ/d কত হয় 2d। এই ফর্মুলাটা আমরা ইউজ করবো এখানে, n ইকুয়াল টু কত, এখানে n ইকুয়াল টু 2। দেখো, এই ফর্মুলাটা ইউজ করে আমরা যে ক্যালকুলেশনটা করেছি এখানে তোমরা দেখতেই পাচ্ছ। 12 দাগের অথবার কেসের ক্ষেত্রে দেখো এখানে পটিপ্রস্থ যেটা আমি বললাম সেম, y9 কে 9 যে ব্রাইট ফিঞ্চ তার দূরত্ব n λ/d, এখানে n এর মান আমরা কত বসাবো, n এর মান 9, তার ফর্মুলা পেলাম 9 λ/d/d। y2 হচ্ছে সেকেন্ড অন্ধকার পটির মধ্যে ডিস্টেন্স, এটা কত ফর্মুলা 2n-1 λ/d/2d, এখানে n ইকুয়াল টু 2, এখানে n এর মান বসিয়ে পেলাম কত, 3/2 λ/d/d। আর λ/d/d তো পটিপ্রস্থ 20 মিলিমিটার বলে দিয়েছে, তাহলে এক্ষেত্রে আমরা যেটা আবার ইউজ করব, দেখো দুটো আমরা বিয়োগ করবো, এদের মধ্যে ডিস্টেন্স জানতে চাইছে, দূরত্ব জানতে চাইছে, তাহলে আমরা এখান থেকে করলাম yn-y2, দুটো বিয়োগ করলাম, λ/d/d কমন নিয়ে নিলাম এবং λ/d/d এর মান বসিয়ে দিলাম 20 মিলিমিটার, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 150 মিলিমিটার বা 15 সেন্টিমিটার। যে কোনো একটা অ্যান্সার তোমরা লিখলেই হয়ে যাবে। বোঝা গেছে? আচ্ছা, তার পরবর্তী কোশ্চেন কি বলেছে, তার পরবর্তী এখানে 13 দাগের অথবা, কোনো নির্দিষ্ট ধাতুর ক্ষেত্রে তড়িৎকে সূচনা তরঙ্গ দৈর্ঘ্য 400 ন্যানোমিটার, তাহলে 200 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে যদি ইউভি লাইট পড়ে, তাহলে ওই ধাতু থেকে যে ইলেকট্রন নিশ্চিত হবে তার সর্বোচ্চ গতিশক্তি কত হবে। তো ই কে সর্বোচ্চ গতিশক্তির ফর্মুলা হচ্ছে এইচ নিউ মাইনাস এইচ নিউ জিরো বাই সি আপন ল্যামডা মাইনাস হচ্ছে এইচ সি আপন হচ্ছে ল্যামডা জিরো। তো এই ফর্মুলা আমাদেরকে ইউজ করতে হবে। তো এখান থেকে যখন আমরা ফর্মুলা ইউজ করলাম, দেখো যেটা বলে দিলাম সেটাই লেখা আছে, ল্যামডা জিরো হচ্ছে সূচনা কম্পাঙ্ক 400 ন্যানোমিটার, আর এখানে ল্যামডার মান যেটা পড়বে তার তরঙ্গ দৈর্ঘ্য 200 ন্যানোমিটার। তো বোঝা গেছে? তাহলে আমাদের লাস্ট ফর্মুলা কি হচ্ছে, ই কাইনেটিক এনার্জি গতিশক্তির ফর্মুলাটা, যেটা এইচ সি আপন 1 আপন ল্যামডা মাইনাস 1 আপন ল্যামডা জিরো। তোমরা স্টার্টিংটা এখান থেকে করবে, এখান থেকে করলে এইচ সি এর মান 6.626 10⁻34 ইন্টু সি এর মান 3 ইন্টু 10⁸, 1 আপন ল্যামডা, ল্যামডার মান বসিয়েছি, ল্যামডা জিরোর মান বসিয়েছি এবং ক্যালকুলেট করে যেটা পেয়েছি 4.96 ইন্টু 10⁻19 এত জুল। আশা করি তোমরা বুঝতে পারছো, স্ক্রিনশট নিয়েও নিতে পারো তাদের জন্য। এটা লাইভে সলিউশন করাতে গেলে প্রচুর সময় লাগতো, তোমাদের ফালতু সময় নষ্ট হতো, যেটা বেশিরভাগ চ্যানেল করছে। তো সেরকম ফালতু সময় নষ্ট করে কোনো লাভ নেই, কারণ তোমাদের হাতে প্রচুর সময় কম, যতটা বেশি সম্ভব প্র্যাকটিস করে নাও। আচ্ছা, তার পরবর্তী যে কোশ্চেন বলেছে, আমাদের একটা আউটপুট ইনপুটের গ্রাফ আঁকতে বলেছে। বলছে ওয়াই ইকুয়াল টু এ বি প্লাস সি, আর ওয়াই ইকুয়াল টু এই সত্য সারণীর জন্য বর্তনী আঁকতে হবে। আচ্ছা, এটা আমি তোমাদের এঁকে দেখিয়েছি, প্রথম বর্তনীটা আঁকছি এ ডট বি প্লাস সি এর জন্য।
তো দুটো ইনপুট নিচ্ছি আমরা, এটা একটা নিচ্ছি, দেখো তোমাদের একটা বি নিচ্ছি ইনপুট সি, এবং এদের মধ্যে কি আছে, যোগ আছে। যোগ মানে আমরা এখানে অর গেট ইউজ করব। তো যদি অর গেট ইউজ করি এখান থেকে পেয়ে যাব বি প্লাস সি। আচ্ছা, এদের সাথে আর একটা ইনপুট এ যাচ্ছে, তো এই ইনপুটটা আমি এ দিচ্ছি, ইনপুটটা যাবে এবং এদের সাথে কিসের কাজ করবে, গুণের কাজ করবে। তো গুণ কাজ মানে হচ্ছে এখানে অ্যান্ড গেট, তো আমরা অ্যান্ড গেট এখানে বসিয়ে দিলাম। তো এখান থেকে যে আউটপুটটা পাবো এটা হয়ে যাবে এ ডট বি প্লাস সি। এই যে কোশ্চেন। আচ্ছা, দ্বিতীয় ইনপুটটা এটা বলেছে ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি সি। এটার জন্য আমাদেরকে সার্কিট আঁকতে হবে। তো প্রথম যেটা ডাবল আছে সেটা নেবো, এখান থেকে একটা বি যাচ্ছে, এখান থেকে একটা সি যাচ্ছে। বি ইনপুট সি ইনপুট এদের মধ্যে গুণ হচ্ছে, দেখো বি সি কী আছে, গুণ অবস্থায়। গুণ অবস্থায় আছে মানে আমরা এখানে একটা অ্যান্ড গেট ইউজ করবো, তাহলে এখান থেকে বি সি গুণ হয়ে গেল। তার সাথে আরেকটা অন্য ইনপুট এ যোগ অবস্থায় আছে, তাহলে এখানে একটা এ ইনপুট নিয়ে নিলাম, তাহলে এই ইনপুটটা গেল এবং বিসির সাথে যোগ করছে মানে আমরা অর গেট ইউজ করে নিলাম। তাহলে এ হয়ে গেল, তোমাদের যে আউটপুটটা পাবো সেটা হয়ে যাবে তোমার এ প্লাস বি সি। বোঝা গেছে, এই হচ্ছে আউটপুটটা আমরা পেয়ে যাব। তো এটা পাতি সার্কিট ছিল, এইভাবে তোমরা এঁকে নেবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের অথবার অঙ্কটা। এবার গ্রুপ ডি এ যে অথবার অঙ্কটা আছে, দেখ ওই অথবার অঙ্কটা খুব ভালো অঙ্ক, যে বলছে 8 সেন্টিমিটার দীর্ঘ এবং 5 ওহম পার মিটার মানে 1 মিটারের রোধ 5 ওহম রোধ বিশিষ্ট একটি তার দিয়ে বর্গক্ষেত্র তৈরি করা হয়েছে। বর্গক্ষেত্রের একটি বাহুর দুই প্রান্তে 2 ভোল্ট ইএমএফ যোগ করা হয়েছে এবং তার অভ্যন্তরীণ রোধ হচ্ছে, মানে যে ইএমএফটা যোগ করা হয়েছে তার অভ্যন্তরীণ রোধ 0.5 ওহম। তাহলে যে ব্যাটারির সাথে যুক্ত করা হয়েছে সেই বাহুতে প্রবাহমাত্রা কত হবে। তো খুব ভালো অঙ্ক, এটা ভালো করে বুঝে নাও এখানে। আচ্ছা, এই সার্কিট দুটো তোমরা এখানেও আমি এঁকে দিয়েছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। সার্কিট দুটো চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখো নেক্সট আমরা অঙ্কের দিকে যাচ্ছি। আচ্ছা, এখানে যে অঙ্কটা বলেছে, প্রথমে একটা যে 5 ওহম পার মিটার রোধ বিশিষ্ট তার আছে, ওহম পার মিটার রোধ বিশিষ্ট তার মানে 1 মিটারে তার রোধ 5 ওহম। এবার আমাদিকে টোটাল তারটা কত সেন্টিমিটার লম্বা ছিল, 8 সেন্টিমিটার। তাহলে 8 সেন্টিমিটার বা 8/100 মিটারের রোধ কত হবে, 0.4 ওহম। আচ্ছা, এবার ছবির দিকে ভালো করে বোঝো। এইবার আমি এটাকে একটা বর্গক্ষেত্র তৈরি করেছি, তাহলে বর্গক্ষেত্রের প্রতিটা বাহু দৈর্ঘ্য হবে 2 সেন্টিমিটার করে। এবার নিচের যে এবি প্রান্ত আছে, এবি প্রান্তের সাথে আমি ব্যাটারিটা যোগ করেছি, তাহলে এখান থেকে যে আই কারেন্টটা যাবে, আই কারেন্টটা এই এবি বাহুতে I/2 ভেঙে যাবে এবং ওপরের বাহুতে অর্থাৎ এডি বাহুতে I/2 ভেঙে যাবে। কেন ভেঙে যাবে, কারণ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটা বাহুতে সমপরিমাণ রোধ আছে, সেই জন্য কারেন্টটা সমানভাবে ভেঙে যাবে। তার মানে শুধু যদি আমি এবি বাহুতে কারেন্ট বের করি, তার মানে আমাকে এই বাহুতেও আমাদেরকে কারেন্টটা বের করতে হবে, এই বাহুতে টোটাল কারেন্টটা বের করতে হবে, কারণ এই দুটো বাহু মিলিয়ে কত কারেন্ট যাবে, এডি আর হচ্ছে এবি, এই দুটো বাহু মিলিয়ে কারেন্ট যাবে আই। তাহলে টোটাল কারেন্টটা বের করে তাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা পেয়ে যাবো এবি বাহুতে কত রেজিস্ট্যান্স, কত কারেন্ট যাচ্ছে। তাহলে তার জন্য আমাদেরকে টোটাল রেজিস্ট্যান্সটা বের করতে হবে। কিসের রেজিস্ট্যান্স বের করব, দেখো এডি আর এবি এই দুটো বাহু মিলিয়ে কত, 4 সেন্টিমিটার বাহু। তাহলে 4 সেন্টিমিটারে ফার্স্ট আমরা রোধটা আগে বের করে নিই। তো 4 সেন্টিমিটারের রেজিস্ট্যান্সটা কত হবে, 8 সেন্টিমিটারে যদি 0.4 ওহম হয়, তাহলে 4 সেন্টিমিটার বা 4/100 মিটার বাহুতে রোধ এর সাথে গুণ করে দিতে হবে। এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি আমরা 16 × 10⁻³ ওহম। তাহলে টোটাল রোধটা কত হবে, এবি বাহু, এডি বাহু এবং অভ্যন্তরীণ রোধ মিলে মোট রোধ কত হবে। মোট রোধ মানে অভ্যন্তরীণ রোধটাকে কাউন্ট করতে হবে। তাহলে মোট রোধ পেয়ে গেলাম 0.516 এত ওহম। এবং যে আই কারেন্টটা যাচ্ছে, সেই আই কারেন্টটা তোমরা ছবিতে দেখো, এবি আর এডি এই দুই বাহুতে, এবি আর এডি ভালো করে দেখো, এখানে আমি তুলছি ছবিটা, এই আই কারেন্টটা এবি বাহু এবং এডি বাহুতে সমান অনুপাতে ভেঙে যাচ্ছে। তাহলে আমরা এখানে কি করব, এবি এবং এডি বাহুতে যদি সমান অনুপাতে ভেঙে যায়, তাহলে এখান দিয়ে তাহলে এবি বাহুতে যাবে I/2 কারেন্ট এবং এডি বাহুতে যাবে I/2 কারেন্ট। তার মানে আমাদের টোটাল কাজ হচ্ছে আগে আই কারেন্টটা বের করে নিতে। তো আই কারেন্ট আমরা পাবো কি করে, I = V/R, এই ফর্মুলা ইউজ করলাম। ভি হচ্ছে তোমাদের কত প্রান্তে বিভব 2 ভোল্ট এবং আর রেজিস্ট্যান্সের মান কত ওহম এত। তাহলে এই দুটো বাহু মিলিয়ে, এই বাহুটা এবং এই বাহুটা মিলিয়ে যে কারেন্টটা যাচ্ছে তার মান হচ্ছে 3.87 অ্যাম্পিয়ার। এবং তাহলে এই বাহুতে হবে I/2 কারেন্ট, ওপরের বাহুতে হবে I/2 কারেন্ট। এবং আমাদিকে কোশ্চেনে শুধুমাত্র এই নিচের বাহু মানে যে প্রান্তে ব্যাটারিটা যুক্ত করতে হয়েছে সেই প্রান্তে রেজিস্ট্যান্স জানতে চেয়েছে, এই মোট কারেন্টটা জানতে চেয়েছে। তাহলে আমরা কি করব, এখান থেকে আমরা I/2 ভাগ করে দেবো।
তাহলে I/2 কত পেয়ে গেলাম? I/2 পেয়ে গেলাম 1.9 অ্যাম্পিয়ার। তার মানে এবি বাহুতে অর্থাৎ যে বাহুতে ব্যাটারিটা যোগ করা হয়েছে সেই বাহুতে কারেন্ট হচ্ছে 1.9 অ্যাম্পিয়ার। আশা করি খুব সহজ অঙ্ক, তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, নেক্সট পরবর্তী কোশ্চেন কি বলেছে? পরবর্তী প্রশ্ন বলছে একটি পরবর্তী প্রবাহ বর্তনীতে তড়িৎচালক বল, যে তড়িৎচালক বলের মানটা কত বল দিয়েছে? এখানে আমি সি এর অঙ্কটা করাচ্ছি। E বলেছে 200 সাইন অফ আর 200 পাই ইন্টু টি। 1/400 সেকেন্ডে ভোল্টেজ কত হবে? তাহলে টি এর মানটা আমরা 1/400 বসিয়ে দিই। 200 সাইন অফ আর 200 পাই ইন্টু টি এর মান হচ্ছে 1/400, তাহলে এত ভোল্ট হবে অ্যান্সার। তাহলে এখান থেকে কেটে গিয়ে 200 সাইন অফ π/2 বেরোবে, এত ভোল্ট। তাহলে সাইন অফ π/2, সাইন 90 ডিগ্রির মান কত? সাইন 90 ডিগ্রির মান 1, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে 200 ভোল্ট। রাইট অ্যান্সার কত হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাবে 200 ভোল্ট। মাথায় ঢুকেছে? আচ্ছা, তার পরবর্তী কোশ্চেন বলেছে বিয়েরটা। আর √2 প্রতিসারাঙ্ক বিশিষ্ট এই অঙ্কটা দেখো আমি এখানে করে দিচ্ছি তোমাদের, খুব ভালো অঙ্ক। বলছে √2 প্রতিসারাঙ্ক বিশিষ্ট একটি প্রিজমের ওপর আলো কিভাবে পড়ছে? লম্বভাবে আপতিত হচ্ছে। আচ্ছা, প্রিজমে আগে আলোটা আমি আঁকছি। দেখো, এই যে প্রিজমে একটা আলো আছে, প্রিজমে আলোটা পড়ছে, আমরা এখন লম্বভাবে কনসিডার করছি না, এমনি নর্মালি আলোটা পড়ছে সেটা ধরে নিচ্ছি। তাহলে এই প্রিজমে আলোটা পড়ছে। এবার এখান থেকে যদি আমরা লম্ব টানি একটা, ভালো করে দেখো, তাহলে এখান থেকে লম্ব টানলে কি হবে? তোমাদের এখান থেকে লম্বটা আসবে এরকম, আর এই পয়েন্ট দিয়ে এরকম একটা লম্ব বেরিয়ে যাবে। মাথায় ঢুকেছে? তাহলে এই পয়েন্ট থেকে লম্বটা চলে আসবে। তাহলে এই কোণটাকে আমরা আপাতন কোণ I1 নাম দিচ্ছি এবং এই কোণটাকে আমরা R1 নাম দিচ্ছি, প্রথম তলে প্রতিসরণ কোণ। এবং এখানে ব্লু কালারে দেখো এই কোণটাকে আমরা হচ্ছে দ্বিতীয় তলে আপাতন কোণ, এটাকে নাম দিচ্ছি R2, এবং এইটাকে বলছি দ্বিতীয় তলে প্রতিসরণ কোণ, এটাকে নাম দিচ্ছি I2। এবং রশ্মিটা বেরিয়ে যাওয়ার কথা ছিল এরকম, এবং এটাকে উল্টো দিকে বাড়ালে এইখান দিয়ে পেয়ে যাবে তোমরা ডেল্টা। তার মানে বিয়েরটা সোজা কথায় তোমরা প্রিজমে যে বিচ্যুতি কোণের ফর্মুলা কি ছিল? এর ফর্মুলা ছিল I1 প্লাস I2 মাইনাস এ। I1টা কি? I1 হচ্ছে প্রথম তলে, আমি লিখে দিচ্ছি, এটা অঙ্কটা ভালো করে বুঝো, স্কিপ করোনি। প্রথম তলে আপাতন কোণ, প্রথম তলে আপাতন কোণ। আচ্ছা, I2টা কি? I2টা হচ্ছে দ্বিতীয় তলে প্রতিসরণ কোণ। আর এটা কি? এ হচ্ছে প্রিজমের প্রতিসারক কোণ, প্রিজমের প্রতিসারক কোণ। বোঝা গেছে? লম্বভাবে যদি পড়ে সেই রশ্মির চ্যুতিকোণ নির্ণয় করতে বলেছে, কিন্তু এখানে বলে দিয়েছে প্রিজমের প্রতিসারক কোণ কত ডিগ্রি বল দিয়েছে? 30 ডিগ্রি। প্রিজমের প্রতিসারক কোণ কত ডিগ্রি বল দিয়েছে? 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমাদের এবার লম্ব আপতনের ক্ষেত্রে কি হয়? লম্ব আপাতনে দেখো I1টা হয়ে যাবে 0। লম্ব আপাতনে I1 এর মান কত হয়? 0। তাহলে I1 যদি 0 হয় তাহলে R1 এর মানও হয়ে যাবে 0। তাহলে আমাদের কাজ হচ্ছে I2টা বের করতে হবে। তাহলে সেকেন্ড যে তল, এই যে দ্বিতীয় তল, এটাকে সেকেন্ড যে সারফেস, এই সেকেন্ড সারফেস যদি আমরা প্রতিসরণ বিবেচনা করি, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব? দেখো, দ্বিতীয় তলে প্রতিসরণ বিবেচনা করলে এখান দিয়ে দ্বিতীয় তলে প্রতিসরণ বিবেচনা করে আমরা কি লিখতে পারি? প্রতিসরণ বিবেচনা করে দেখো, তাহলে এখানে আমরা R2 পেয়ে যাবো এটা। আচ্ছা, প্রিজমের প্রতিসরাঙ্ক বলতে যে √2, তাহলে আমরা পেয়ে যাবো √2 ইন্টু সাইন অফ R2 ইকুয়াল টু, বাতাসে চলে যাচ্ছে আলোটা, তাহলে 1 ইন্টু সাইন অফ I2। এবার এখানে R2-র মানটা কত পাবো? এটা তো প্রশ্ন। আমরা কি জানি? A ইকুয়াল টু R1 প্লাস R2। প্রতিসারক কোণের মান বলতে যে 30 ডিগ্রি, R1 এর মান 0 আর R2, তাহলে এখান থেকে R2 আমরা পেয়ে গেলাম 30 ডিগ্রি। R2টা কত পেয়ে গেলাম? 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বললাম √2 ইন্টু সাইন অফ 30 ডিগ্রি ইকুয়াল টু সাইন অফ I2। তাহলে এখান থেকে সাইন অফ I2 কত পাচ্ছি আমরা? √2 ইন্টু সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান হাফ, তো এটাও হয়ে যাবে তোমার 1/√2। তাহলে এখান থেকে I2-র যে ভ্যালু, I2 আমরা পেয়ে গেলাম 45 ডিগ্রি। I2 কত পেয়ে গেলাম? 45 ডিগ্রি। তাহলে এবার যে চ্যুতি কোণ, এই যে চ্যুতি কোণের যে ভ্যালুটা তোমাদেরকে ক্যালকুলেশন করতে হবে, তো ডেল্টার মান কত হয়ে যাবে?
ডেল্টার মান I1 প্লাস I2 মাইনাসে তোমরা ফর্মুলা জানো I1 0, I2 হচ্ছে 45 ডিগ্রি, প্রতিসারক কোণ কত ডিগ্রি 30 ডিগ্রি। তাহলে এখানে অ্যান্সার কত হয়ে গেল 15 ডিগ্রি। তাহলে যে কোশ্চেনটা তোমাদের জানতে চেয়েছিল যে রশ্মির চ্যুতিকোণ কত, রশ্মির চ্যুতিকোণ হচ্ছে 15 ডিগ্রি। তো এই ছিল তোমাদের 105 নম্বর সেটের সম্পূর্ণ সমাধান। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের দিন নেক্সট ভিডিওতে নতুন পেজ নিয়ে, নতুন এবিটিএস সলিউশন নিয়ে। এবং আজকে 8টা থেকে আমাদের অপটিক্সের লাইভস হবে, অবশ্যই তোমরা চলে এসেছো। ধন্যবাদ।